ভারতীয় আর্য ভাষা যখন আমরা পড়িয়েছিলাম, তখন আর্য ভাষা পড়ানোর সূত্র ধরে আমরা তিন প্রকার আর্য ভাষার পরিচয় আমরা পেয়েছি। প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মধ্য ভারতীয় আর্য ভাষা এবং নব্য ভারতীয় আর্য ভাষা। এখন এই আর্য ভাষা থেকে আমরা পেয়েছি বাংলা ভাষা, এবং সেই বাংলা ভাষার বিবর্তনে আমরা একে একে পাচ্ছি কি, একে একে পাচ্ছি প্রাচীন বাংলা, মধ্য বাংলা এবং অবশ্যই নব্য বা আধুনিক বাংলা। তা মধ্য ভারতীয় আর্য ভাষা তথা প্রাকৃত অবহট্ট ভাষা ক্রমবিবর্তনের মধ্য দিয়ে আনুমানিক দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে বিভিন্ন আঞ্চলিক ভাষায় রূপান্তরিত হয়। অনুমান করা হয় মাগধী প্রাকৃত ভাষা মাগধী প্রাকৃত ও মাগধী অপভ্রংশের মাধ্যমে পূর্বাঞ্চলীয় ভাষাসমূহে পরিণতি লাভ করে। তবে এই ভাষাগোষ্ঠী মূলত দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। একটি হলো পশ্চিমী গুচ্ছ, তাতে মৈথিলি আদি বিহারী ভাষাগুলি স্থান পেয়েছে, এবং অপর গুচ্ছে আছে পূর্বাঞ্চলীয় বাংলা, অসমিয়া, উড়িয়া ভাষা। উদ্ভবকালে এই তিন ভাষার মধ্যে বিশেষ কোনো পার্থক্য ছিল না। বহু পরে সম্ভবত দ্বাদশ শতকের দিকে উড়িয়া ভাষা এবং চতুর্দশ পঞ্চদশ শতকের দিকে অসমিয়া ভাষা স্বাতন্ত্র্য লাভ করে। তাহলে এই 1000 বা 1200 বছর ধরে বাংলা ভাষা এক জায়গায় কিন্তু দাঁড়িয়ে থাকেনি, এর বিবর্তন এবং বিবর্ধনও কিন্তু হয়েছে। সুদীর্ঘকালের অবকাশে ভাষা দেহে বিভিন্ন স্তর চিহ্ন সুস্পষ্ট হয়ে উঠেছে। তারই ভিত্তিতে মোটামুটি বাংলা ভাষাকে ঐতিহাসিকরা তিন ভাগে বিভক্ত করেছে, মোটামুটি তিনটে যুগে। একেবারে প্রথম যুগ, যেটা আদি বাংলা বা প্রাচীন বাংলা, খ্রিস্টীয় দশম শতক থেকে চতুর্দশ শতাব্দীর মধ্যকাল পর্যন্ত। অর্থাৎ 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত। মধ্যযুগটা ধরা হচ্ছে 1350 খ্রিস্টাব্দ থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর আধুনিক যুগটা বা আধুনিক বাংলা, সেটাকে ধরা হচ্ছে 1800 খ্রিস্টাব্দ থেকে এই বর্তমান সময় পর্যন্ত। এবার পড়ব কি? এবার পড়ব অন্তমধ্য বাংলা। এই অন্তমধ্য বাংলার স্থিতিকাল বা সময়কাল আনুমানিক 1500 খ্রিস্টাব্দ থেকে 1760 খ্রিস্টাব্দ পর্যন্ত, বা মতান্তরে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই অন্তমধ্য বাংলার বাংলা সাহিত্য নিদর্শন প্রচুর পরিমাণে আমরা লক্ষ্য করেছি। ফলে এই যুগের ভাষাতাত্ত্বিক গবেষণার জন্য কোনো একটা বিশেষ গ্রন্থের উপর নির্ভরশীল হওয়ার প্রয়োজন হয় না। কারণ এত সাহিত্যিক নিদর্শন আমরা পাচ্ছি যে বহু গ্রন্থেই ওই যুগের ভাষার যথাযথ রূপের পরিচয় আমরা পেয়েছি।
ওই যুগের ভাষার দু একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে ভাষার আঞ্চলিকতার প্রভাব বৃদ্ধি, মানে আঞ্চলিক ভাষাটাকে বেশি করে প্রাধান্য দেওয়া হয়েছে, এবং অবশ্যই বৈষ্ণব পদাবলিতে ব্রজবলি ভাষার ব্যবহার আমরা পাচ্ছি। সাহিত্যিক নিদর্শন হিসেবে কি কি পাচ্ছি আমরা? প্রচুর বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী, একাধিক মঙ্গল সাহিত্য, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল, রামায়ণ, মহাভারত, ভাগবতের অনুবাদ, আরাকান রাজসভার কবিদের যে রচনা, নাট্য সাহিত্য, বাউল সাহিত্য, প্রচুর প্রচুর সাহিত্যিক নিদর্শন আমরা পাচ্ছি এই অন্ত মধ্য বাংলায়। তাই আমাদের খুব সুবিধাই হবে অন্ত মধ্য বাংলার ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য নির্ণয় করার ক্ষেত্রে। তাহলে কালসীমা বললাম, মানে সময়সীমা বললাম, সাহিত্যিক নিদর্শন বললাম। এবার আমরা চলে যাচ্ছি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যে। অন্তমধ্য যুগে অকারের সংবৃত উচ্চারণ, মানে ওকারের মতো, পূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়েছে। যেমন আমরা বলছি অতুল, আমরা অনেকে অতুল বলি না, অতুল। এই যে অটা কি হয়ে যাচ্ছে? ও হয়ে যাচ্ছে, কিন্তু লেখার সময় কিন্তু আমরা লিখছি অ তয় হ্রস্ব ল, কিন্তু উচ্চারণ যখন করছি তখন কি হয়ে যাচ্ছে? অতুল, অটাকে ও উচ্চারণ করছি। এটা অন্তমধ্য বাংলায় কিন্তু লক্ষ্য করা গেছে। পদের শেষে যুক্ত ব্যঞ্জনের পরে অবস্থিত ওকার লোপ পায়নি, উচ্চারিত হতো। যেমন নূতন মঙ্গল আসে ভারত সরস ভাসে রাজা কৃষ্ণচন্দ্রের আজ্ঞায়। এই যে লাস্টে কিন্তু ওটা লোপ পায়নি, কিন্তু আজ্ঞায়। নূতন মঙ্গল আসে ভারত সরস ভাসে, লাস্টে দেখো অ কিন্তু বজায় আছে, অকার লোপ পায়নি। আবার পদের অন্তে অবস্থিত একক ব্যঞ্জনের পরবর্তী অকার ভিন্ন অন্য স্বরধ্বনিও রক্ষিত হয়েছে। মানে শুধু যে অকার রয়েছে পদের শেষে তা কিন্তু নয়, অকার ভিন্ন অন্য স্বরধ্বনিও আছে। যেমন বিশেষে বামন জাতি বড় দাগাদার, আপনারা এক জপে আরে বলে আর। এখানে দেখো শুধু অ নেই, একারও আছে। আবার দেখো আর একটা বিশেষ বৈশিষ্ট্য, দেখো ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য অন্তমধ্য বাংলার, আদি অক্ষরে শ্বাসাঘাতের ফলে শব্দ মধ্যস্থ স্বর অনেক সময় লোপ পেয়ে গেছে। মানে একেবারে প্রথমের ধ্বনির উপরে শ্বাসাঘাত পড়েছে বলে শব্দের মধ্যে অনেক স্বর লোপ পেয়ে গেছে। যেমন দেখো একটা উদাহরণ দিচ্ছি, কন্দলে পরমানন্দ নারদের ঢেকি, এটা ছিল কি? কোন্দল, মানে কোদল, তার থেকে কন্দলে হয়ে গেছে। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে কি অন্তমধ্য যুগে শব্দ মধ্যস্থ হর্ষই বা হর্ষু, অবশ্যই এটা অপিনিহিতির লক্ষণ। তো সেই অপিনিহিতি বা বিপর্যাস প্রক্রিয়ায় কখনো কখনো তার পূর্ববর্তী ব্যঞ্জনের পূর্বে সরে এসেছে। কিরকম দেখো, উদাহরণটা দেখো, তপস্বী তোমারে দেখি অতিথি ঠাকুর, তরাই আইসো বেলা হইল প্রচুর। এই যে আইসো, এখন দেখো হর্ষ আর হর্ষু আগেই চলে এসেছে। ছিল কি? এই যে আইসোটা কিসের থেকে এসছে? আসো থেকে, আসো থেকে আইসো। আবার অনেক সময় দেখো বলছে কখনো কখনো বিপর্যাস বা অপিনিহিতির ফলে আগে সরে গিয়ে হর্ষ বা হর্ষুকার লোপ পেয়ে গেছে। কেমন? যে কইলা সে কইলা ইতঃপর মানসিবে, শিবস্তব কর তবে উদ্ধার পাইবে। এই যে কইলা, প্রথমে ছিল কি শব্দ? কহিলা, তার থেকে কইলা, ক হর্ষই লয়াকার,
সেখান থেকে হয়ে গেল, এখানে যে লাইনটা পড়লাম সেখানে লেখা আছে কয়ৈকার লয়াকার। তাহলে দেখো পরপর হর্ষইকারটা সরে এসে সেটা কিন্তু লুপ্ত হয়ে গেছে। আবার দেখো কি বলছে, যেখানে বলছে অকারের ও উচ্চারণ এবং ধ্বনির উচ্চারণও এ যুগের বিশিষ্ট লক্ষণ। কিরকম? পরমায়ু লিখছি আমরা পর ময়াকার অন্তস্থ হস্যু, কিন্তু উচ্চারণ করছি পর অয়কার ময়াকার অন্তস্থ হস্যু, পরমায়ু। দেয়, দেয় আমরা যখন লিখছি তখন তার উচ্চারণটা কি দয়কার অন্তস্থ, কিন্তু উচ্চারণটা করছে কি দেয়, দয় যা ফলা আকার অন্তস্থ। এক, এক এক, কিন্তু আমরা উচ্চারণটা করছি এ জফলা আকার ক, এক। তাহলে আমাদের শুদ্ধ উচ্চারণ কি ছিল? এক, এক এক, কিন্তু আমরা কখনোই এক বলি না, আমরা সবাই বলি এক। তাহলে এগুলো সবই এই অন্ত মধ্যযুগের বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক নিদর্শন। এখানে অনেক অর্ধ তৎসম শব্দের ব্যবহার লক্ষ্য করা গেছে, যেমন হৃদয় থেকে হৃদয়, বাদ্য থেকে বাদ্যি। পাশাপাশি বিদেশি শব্দের ব্যবহারও এখানে লক্ষ্য করা গেছে। কিরকম? বাজার, বিদায়, আনারস, তামাক, এগুলো সব বিদেশি শব্দ। এবার একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আমি বলি, সেটা হলো মহাপ্রাণ নাসিক্য অর্থাৎ বর্গের হ যুক্ত পঞ্চম বর্ণ, মানে যেটা উ, ইয়, মূর্ধন্য, দন্তান্ন, ম, এই পঞ্চম বর্ণ। অল্প প্রাণ অর্থাৎ বর্গের হ বিহীন হতে আরম্ভ করেছিল আদি মধ্যযুগের বাংলাতে। অন্ত মধ্যযুগে এই প্রবণতা ব্যাপকভাবে পরিলক্ষিত হলো। কিরকম? আক্ষি থেকে আম্হি থেকে আমি, তুমি থেকে তুমি, আমহার থেকে আমার, মানে হটা লোপ পেয়ে যাচ্ছে দেখো, তোমার থেকে তোমার। তাহলে এইগুলো আদি মধ্যযুগে যখন আমরা শ্রীকৃষ্ণ কীর্তন পড়েছি তখন এইগুলো লক্ষ্য করেছি, কিন্তু যেই অন্ত মধ্যযুগে আসলাম, বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী, মঙ্গল কাব্য, সেখানে কিন্তু আমরা এই হর উচ্চারণগুলো আমরা আর দেখলাম না। এখানে কি লেখা আছে? এখানে দেখো তোমার আর নেই, এখানে তোমার আছে। একটা উদাহরণ দিচ্ছি দেখো, অরে বাছা ভারত শুনহ মোর বাণী, তোমার জননী আমি অন্নদা ভবানী। দেখো তোমার কিন্তু বলেছি। কৃষ্ণচন্দ্র অনুমতি দিলেন তোমারে, মোর ইচ্ছা গীতে তুমি তোসহ আমারি। অন্নদা মঙ্গলে থেকে এই অংশটা নেওয়া। তাহলে এখানে দেখো তোমার বা আমহার কিচ্ছু নেই, যেটা আমরা শ্রীকৃষ্ণ কীর্তন পর্বে আমরা লক্ষ্য করেছিলাম, কিন্তু এই হয়ময় আকার তোমার বা আমহার এরকম। তাহলে সেদিক থেকে আমরা অন্ত মধ্যযুগের বাংলায় আমরা দেখতে পাচ্ছি যে মহাপ্রাণতা উঠে গেল, মানে হ বিহীন হয়ে গেল শব্দ। তাহলে এইভাবে আমরা অনেকগুলো কিন্তু পড়েছি, কিন্তু আমরা ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য অনেকগুলো পড়লাম। এইবার আমরা রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যে চলে যাই। এখানে প্রথমেই পাচ্ছি আমরা কি, প্রাণীবাচক শব্দের বহু বচনেও র বিভক্তি যুক্ত হতে লাগলো। যেমন আমরা, তোমরা, এই যে র বিভক্তি, এটা যুক্ত হতে শুরু করলো। তুচ্ছাত্মবোধক শব্দে যুক্ত হতো গুলা, গুলি।
আবার কর্তৃকারকে শূন্য বিভক্তি, এ বিভক্তি, কর্মকারকে কে রে এ বিভক্তি, করণকারকে এ তে বিভক্তি, অপাদানকারকে ত তে বিভক্তি, সম্বন্ধ পদে র ছাড়াও এর বিভক্তি লক্ষ্য করা গেছে। এই যে সম্বন্ধ পদের যে র আর এর বিভক্তি লক্ষ্য করা গেছে তার উদাহরণটা দিচ্ছি দেখো। অন্ন দিয়া অন্নপূর্ণা বাঁচাইলা প্রাণ, বাঁচাও শিবের ক্রোধে নাই দেখি ত্রাণ। জনক হইতে স্নেহ জননীর বাড়া, যার কাছে পুত্র যায় বাপে দিলে তাড়া। তাই এখানে র বিভক্তি কোথায় দেখলাম আমরা? জননীর, জননীর সাথে একটা র যোগ করা আছে। আবার এই যে র বিভক্তি আমরা দেখলাম, সে র বিভক্তি দেখো সর্বনামের কর্তৃকারকের বহু বচনে রা এই বিভক্তির প্রয়োগ আদি মধ্য বাংলায় শুরু হয়েছিল। অন্ত মধ্য বাংলায় সেই রা বিভক্তি বিশেষ্যের ক্ষেত্রেও কর্তৃকারকের বহু বচনে ব্যবহৃত হতে আরম্ভ করে। তাছাড়া তো গুলা গুলি আমরা তো বলেছি তুচ্ছার্থবোধক শব্দে এগুলো আছে। উদাহরণ যদি একটা দেওয়া হয় তাহলে দেখো, কেবলে শারদ শশী ও মুখের তুলা, পদনখে পড়ে আছে তার কতগুলা। ওই যে বললাম তুচ্ছার্থবোধক শব্দের ক্ষেত্রে গুলা গুলি ব্যবহার করা হচ্ছে। বলছে কেবলে শারদ শশী ও মুখের তুলা, পদনখে পড়ে আছে তার কতগুলা। তাহলে এইভাবে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য দেখো আমরা আস্তে আস্তে পেতে শুরু করেছি। দেখো যে বিভক্তিগুলো কোন কারকে কিরকম বিভক্তি যুক্ত হয়েছে সেগুলোর পরিচয়। অতীতকালের উত্তম পুরুষের ক্রিয়ার বিভক্তি ছিল ইলাম আর ইলাম, এবং প্রথম পুরুষের বিভক্তি ছিল ইলো আর ইলা। তাহলে সেটা কিভাবে ব্যবহৃত হয়েছে এখানে? উদাহরণ দেখো, কৃষ্ণচন্দ্র নরপতি গীতে দিলা অনুমতি, করিলাম আরম্ভ সহসা। এই যে দিলা দয় হ্রস্বীর লয়াকার, এই যে ইলা বিভক্তি। অথবা আরো একটা উদাহরণ, আজ্ঞা দিলা কৃষ্ণচন্দ্র ধরণী ঈশ্বর, রচিলা ভারতচন্দ্র রায় গুণাকর। রচিলা ইলা, দেখো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু উত্তম পুরুষে কিন্তু আমরা ইলা দেখতে পাচ্ছি। প্রথম পুরুষের ক্ষেত্রেও কিন্তু একইভাবে ইলো আর ইলা। উদাহরণ দেখো একটা, জয়ার বচনে দেবী মানিয়া প্রবোধ, বসিলেন হাস্যমুখী দূরে গেল ক্রোধ। বিষাই বিষাই বলি করিলা স্মরণ, জোর হাতে বিশ্বকর্মা দিলা দর্শন। দেখো এখানে কত জায়গায় দেখো ইলা আছে, করিলা, দিলা। তাহলে এইভাবে আমাদেরকে কিন্তু রূপগুলো মানে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য খুঁজতে হবে। তাহলে অতীতকাল গেল, তার পুরুষের কি কি ব্যবহার করা হচ্ছে সেটা দেখলাম। এবার ভবিষ্যৎকালের উত্তম পুরুষের বিভক্তি কি ছিল? ইবো। এটা আদি মধ্য বাংলাতেও পেয়েছিলাম, এখানেও কিন্তু পাচ্ছি। উদাহরণ দেখো একটা, কান্দিছে আপন শিশু অন্ন না পাইয়া, কোথায় পাইব অন্ন তোমারও লাগিয়া। এই যে পাইব ভবিষ্যৎকালের উত্তম পুরুষের বিভক্তি ইবো যোগ করা আছে, পাইব। এছাড়া মূল ক্রিয়ার অসমাপিকা রূপের সঙ্গে আছো ধাতু যোগ করে তথাকথিত যৌগিক কালের রূপ গঠন করা হয়েছে। এটা আমরা বাক্য গঠনগত রীতির বৈশিষ্ট্যে কিন্তু এটাও ব্যবহার করতে পারবো, যে মূল ক্রিয়ার অসমাপিকা রূপের সঙ্গে আছ ধাতু যোগ করে যৌগিক কালের রূপ গঠন করা
কিভাবে হতো তার নিদর্শন কিন্তু আমরা অন্তমধ্য বাংলায় পাচ্ছি। উদাহরণ কি? করিয়াছি পুরী বটে হয়েছে প্রতিমা, তার অধিষ্ঠান হয় তবে তো মহিমা। এই যে করিয়াছি, ক্রি ধাতুর সাথে আছি ধাতু যোগ করা হয়েছে। তাহলে করিয়াছিটা কিভাবে হলো? করিয়া যোগ আছি। করিয়াটা কিসের থেকে এসছে? কর। আর আজ ধাতু, দুটো ধাতু একসাথে যুক্ত হয়ে এই রূপটা আমরা পাচ্ছি, যৌগিক কালের রূপ। তাহলে এটা বাক্য গঠনের একটা বৈশিষ্ট্য, কিন্তু বাক্য গঠন রীতির। আবার অনেক সময় নাম ধাতুর ব্যবহার কিন্তু আমরা লক্ষ্য করেছি কিন্তু এই অন্তমধ্য বাংলায়। নাম ধাতু আমরা জানি মূল ধাতুর সাথে ইলো বা ইলা এগুলো যোগ করলে নাম ধাতু পাচ্ছি আমরা। যেমন পূজার সাথে যদি ইলো যোগ করি পুজিলো, নমস্কারের সাথে যদি ইলা যোগ করি নমস্কারিলা। উদাহরণ হিসেবে আমরা একটা যদি লাইন ধরি তাহলে দেখো, এত বলি মহাদেব আরম্ভিলা তপ, কিংবা অন্নপূর্ণা উত্তরিলা গাঙ্গিনীর তীরে, কিংবা রচিল ভারতচন্দ্র রায় গুণাকর। দেখো একাধিক ক্ষেত্রে দেখো আরম্ভিলা মানে আরম্ভর সাথে ইলা যোগ করা, উত্তরিলা উত্তরের সাথে ইলা যোগ করা, রচিল রজ বা রচনা তার সাথে ইলো রচিল। তাহলে নাম ধাতুর ব্যবহারও যে অন্তমধ্য বাংলায় ছিল সেটাও কিন্তু আমরা কিন্তু পরিচয় পেলাম। এরপরে আমরা দেখছি কিছু বিদেশি শব্দ, সেটা যেমন আদি মধ্যযুগেও ছিল, অন্তমধ্যযুগেও কিন্তু দেখা গেছে অনেক বিদেশি শব্দ এখানে তার অনুপ্রবেশ ঘটে গেছে। কিরকম? একটা উদাহরণ দিই। ভারতচন্দ্রের রায়মঙ্গলে তো প্রচুর আছে এরকম বিদেশি আগন্তুক শব্দ। মানসিংহ পাতসায় হইল যে বাণী, উচিত যে আরবি পার্সি হিন্দুস্থানি। পড়িয়াছি সেই মতো বর্ণিবারে পারি, কিন্তু যে সকল লোকে বুঝিবারে ভারী। নারবে প্রসাদ গুণ না হবে রসালো, অতএব কহি ভাষা যাবনি মিশালো। প্রাচীন পণ্ডিতগণ গিয়াছেন কহে, যে হোক সে হোক ভাষা কাব্য রস লয়ে। এখানে বহু দেখো অনেক শব্দ, অনেক বিদেশি শব্দ এর মধ্যে ঢুকে পড়েছে। দেখো তাহলে অন্তমধ্যযুগে যে বৈশিষ্ট্যগুলো আমরা পেলাম সেগুলো কিন্তু আদি মধ্যযুগ থেকেই অনেকগুলো সেগুলোর বিবর্তন হয়ে গেছে। আদি মধ্যযুগে কিছু কিছু শুরু হয়েছিল, সেগুলোর পূর্ণ রূপ আমরা পাচ্ছি কিন্তু অন্তমধ্যযুগে। তাহলে ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য বললাম। এইবার হচ্ছে বাক্য গঠনগত রীতি বৈশিষ্ট্য, যেটা আগেই আমি বলে দিয়েছি যে মূল ক্রিয়ার অসমাপিকা রূপের সঙ্গে আচ ধাতু যোগ করে যৌগিক কালে রূপ গঠন করা হতো। এটা আগে এই উদাহরণটা বলা হয়েছে, এটাই এখানে বাক্য গঠনগত রীতির বৈশিষ্ট্যে তোমরা দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে আসি আমরা লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে ছন্দ রীতিগত বৈশিষ্ট্য। আদি মধ্যযুগের বাংলায় আমরা কি লক্ষ্য করেছিলাম? সেখানে পাদাকুলক ছন্দের হাত ধরে ঢুকে পড়ল কি পয়ের ছন্দ, চতুর্দশ পদী মানে 14 মাত্রার পয়ের ছন্দ। এই যুগেও পয়ের ছন্দের ব্যাপক লক্ষ্য করা যায়, ব্যাপক ব্যবহার। তবে তার পাশাপাশি এই যুগে ত্রিপদী ছন্দের বহু লক্ষ্য করা গেছে, বহুল ব্যবহার। আবার অনেক ক্ষেত্রে মিশ্র সাহিত্যিক ভাষা ব্রজবলিতে রচিত পদও লক্ষ্য করা গেছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে পয়ারের পাশাপাশি ত্রিপদী ছন্দের ব্যবহার লক্ষ্য করা গেছে। ত্রিপদী ছন্দ তোমরা অনেকেই জানো,
যে বাঁদিকে কিছুটা ডান দিকে কিছুটা, তার পরের লাইন মাঝে অংশ থাকবে। আমি একটা লাইন উদাহরণ দিচ্ছি, তোমরা দেখো। তুমি সর্বময়, এটা বাঁদিকে আছে, ডান দিকে তোমা হইতে হয়, মাঝখানে লাইন স্বজন পালন লয়। এটা হচ্ছে লঘু ত্রিপদী। এবার হচ্ছে দীর্ঘ ত্রিপদী, দেখো মানে আরো বেশি হবে। স্তুতি পাঠে অন্নদার, বসিলেন মজুমদার, বৈদিকে জবনে ধুম করে। এবার ব্রজবুলি ভাষায় লেখা ত্রিপদী ছন্দ দেখো কেমন। নবনাগরী নাগর মোহিনী, রূপ নিরূপম সোহিনী, শারদ পার্বণ সিধু ধরানন, পঙ্কজ কানন মোদিনী, কুঞ্জের গামিনী কুঞ্জ বিলাসিনী, লোচন খঞ্জন গঞ্জিনী। এগুলো হচ্ছে ব্রজবুলি ভাষায় লেখা। এটাও ত্রিপদী ছন্দ। তাহলে আদি মধ্য বাংলায় যেটা পেয়েছিলাম পয়ার ছন্দ, অন্ত মধ্য বাংলায় পয়ার ছন্দের পাশাপাশি আরো একটা পাচ্ছি, সেটা হচ্ছে ত্রিপদী ছন্দ। এবং তার সাথে সাথে আরো পাচ্ছি কি ব্রজবুলি ভাষায় মিশ্রিত ত্রিপদী ছন্দ। এর সাথে সাথে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের যে গীত ও সংযোজন পরবর্তী আধুনিক কালের গীতি সাহিত্যের প্রাক সূচনা পর্ব বলা যেতে পারে। তার কারণ আমরা ভারতচন্দ্রের অন্নদামঙ্গল যখন পড়েছি, ভারতচন্দ্রকে যুগ সন্ধিক্ষণের কবি হিসেবে আমরা কিন্তু পড়েছি। কারণ 1760 খ্রিস্টাব্দে ভারতচন্দ্রের যে মৃত্যু, এবং এই ভারতচন্দ্রের অন্নদামঙ্গলের মধ্যে একদিকে যেমন প্রাচীন মধ্য বাংলার সুর আমরা লক্ষ্য করেছি, ঠিক একইভাবে নবীন আগন্তুক আধুনিক বাংলার সুরও কিন্তু আমরা কোনো কোনো জায়গায় লক্ষ্য করতে পেরেছি। তাই তার এই অন্নদামঙ্গল পরবর্তীকালের আধুনিক গীতি সাহিত্যের প্রবেশ দ্বার, মানে পরবর্তীকালের আধুনিক গীতি সাহিত্যের বিস্তৃত ক্ষেত্রকে উন্মুক্ত করে দিয়েছিল। এই ধরনের গীত রচনা মধ্যযুগের বাংলা ভাষার একদম প্রান্তসীমার লক্ষণ, মানে প্রায় আধুনিক পর্বের লক্ষণ বলতে পারো। কেমন দেখো, খুব একটা মিল আছে, কিন্তু লাইনগুলো এমন ভাবে যে আধুনিক কালে যেমন এখন আর অন্তমিল নেই গদ্য ছন্দ, ঠিক, এবং অনেক পরে গিয়ে একটা করে দাড়ি ব্যবহার করা হয়েছে। একবার পড়ছি দেখো। ভবানী বাণী বলো একবার, ভবানী ভবের সার, ভবানী ভবানী সুমধুর বাণী, ভবনদী করে পার, ভবানী ভাবিয়া ভবানী পাইয়া, ভরতরে ভবদার। এইবার গিয়ে হচ্ছে দেখো দাড়ি পড়েছে। তাহলে এই গীত রচনার মধ্যে আধুনিক কালের একটা সুস্পষ্ট লক্ষণ কিন্তু সাহিত্যিকরা পাচ্ছেন। এবং বলা বাহুল্য, ভারতচন্দ্রের মৃত্যুর পর প্রায় বেশ কিছুদিন পর, মানে 1800 খ্রিস্টাব্দ থেকে যখন শ্রীরামপুর মিশন, ফটু ইলাম কলেজ যখন প্রতিষ্ঠিত হচ্ছে, তাদের হাত ধরেই আধুনিক বাংলার বা আধুনিক সাহিত্যের বিস্তৃত পটভূমি আমাদের সামনে উন্মুক্ত হয়ে যায়। মানুষ তখন মধ্যযুগের এই পদ্য সাহিত্য ছেড়ে ধীরে ধীরে তারা গদ্য সাহিত্যের মধ্যে ঢুকতে থাকে। গদ্য সাহিত্য ধীরে ধীরে সমৃদ্ধ হতে থাকে, পরিপূর্ণতার দিকে এগিয়ে যেতে থাকে। একে একে আমরা পাচ্ছি বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, 3 বন্দ্যোপাধ্যায়কে পেলাম। এদের হাত ধরে বাংলা গদ্য সাহিত্য তত্তর করে এগিয়ে চলেছে। পাশাপাশি যে পদ্য সাহিত্য আমরা পাচ্ছি, সে পদ্য সাহিত্যের মধ্যে অন্তমিলটা উঠে যেতে বসেছে। এখন আর লাস্টের 2 লাইনের মধ্যে যে মিল দেখা যেত, সে মিলটা আর পাওয়া যায় না। পদ্য ছন্দ এখন গদ্য ছন্দ হয়ে গেছে। কারণ পদ্য ছন্দের মধ্যে সাহিত্যিকরা নিজেদের ভাব প্রকাশ করতে গিয়ে তারা দেখতো যে ঠিকমতো ভাবটা প্রকাশ করতে পারছে না। সেই কারণে তারা পদ্য ছন্দ ছেড়ে
গদ্য ছন্দের মধ্যে আকৃষ্ট হলো। কারণ সেখানে নিজের ভিতরকার যে ভাবনা অবাধ, তাকে বহুদূর বিস্তৃত করে দেওয়া যায়, গিয়ে একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে দেওয়া মানে তার ভাবটা ওখানে শেষ হয়ে গেল। তাই এই ভারতচন্দ্রের অন্নদামঙ্গল দিয়েই কিন্তু আধুনিক পর্বের উন্মোচন হয়েছিল। তাই ভারতচন্দ্রের অন্নদামঙ্গলকে বলা হচ্ছে আধুনিক কালের গীতি সাহিত্যের প্রাক সূচনা পর্ব। তাহলে মধ্য বাংলাটাকে আমরা বিস্তৃত প্রেক্ষাপটে আলোচনা করলাম দুটো যুগ নিয়ে, আদি মধ্য বাংলা এবং অন্ত মধ্য বাংলা। উভয় রূপের, উভয় উপপর্বের আলাদা আলাদা সময়সীমা, সাহিত্যিক নিদর্শন, ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য, রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, বাক্য গঠনগত রীতি বৈশিষ্ট্য এবং ছন্দ রীতিগত বৈশিষ্ট্য দুটো ক্ষেত্রেই বলা হলো, আদি মধ্য বাংলার ক্ষেত্রে আবার অন্ত মধ্য বাংলার ক্ষেত্রে। তাহলে এইভাবেই তোমরা মধ্য বাংলার ভাষাতাত্ত্বিক লক্ষণ তোমরা লিখতে পারো দুটো পর্বে বিন্যস্ত করে।